হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা আগের ভিডিওতে আলোর প্রদর্শন অধ্যায়ে কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। এবারে তোমাদের ছায়া প্রকাশনী বই এমসিকিউ আলোচনা করার সময় এসেছে। তো তোমরা সবাই 619 পেজে তোমাদের যে এমসিকিউ অনুশীলন আছে সেটা বের করো। আমরা এই ভিডিওতে কিছু এমসিকিউ আলোচনা করব গুরুত্বপূর্ণ, এবং পরের ভিডিওতে আর কিছু এমসিকিউ আলোচনা করব। তো তোমাদের প্রথমের দিকে সহজ রয়েছে, কিন্তু কিছু ফান্ডামেন্টাল এমসিকিউ রয়েছে, সেই জন্য সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। সবচেয়ে প্রথম এমসিকিউ দেখবে, যেখানে বলা রয়েছে সি এবং C1 যদি শূন্যস্থান এবং কোনো মাধ্যমে আলোর দ্রুতি হয়, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর দ্রুতির সম্পর্ক কেমন। তাহলে সি এবং C1 যেহেতু রয়েছে, তো এবারে ভেবে দেখো, মিউ সমান আমরা লিখতাম C/V, কিন্তু এই ক্ষেত্রে ভি নেই, মান রয়েছে C/C1। আর তোমাদের যে সম্পর্কগুলো রয়েছে তার মধ্যে দেখো অপশন সি কিন্তু এইরকমই রয়েছে, তাহলে অপশন সি হবে উত্তর। নেক্সট দেখো বলেছে দুটি তরঙ্গের মধ্যে কোনো মাধ্যমে তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 μ2, আর μ1 হচ্ছে μ2 বেশি, তাহলে কোনটাতে গতিবেগ কিন্তু তরঙ্গের বেশি হবে। তাহলে দুটো তরঙ্গ রয়েছে, তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 এবং μ2 রয়েছে, কোন তরঙ্গটি মাধ্যমে দ্রুততর বেগে যাবে। এবার ভেবে দেখো, μ1 μ2 রয়েছে, তো মিউ এর সঙ্গে গতিবেগের সম্পর্ক বুঝতেই পারছো, যে ক্ষেত্রে মিউ এর মান কম সেক্ষেত্রে গতিবেগ বেশি। তো এই ক্ষেত্রে দেখো μ2 এর মান কম, তাহলে সেই মাধ্যমে কে আছে না দ্বিতীয় তরঙ্গ আছে। এই জন্য দেখো অপশন বি রয়েছে, দ্বিতীয় তরঙ্গ দ্রুততর বেগে যাচ্ছে। তো এটা মাথায় রাখতে হবে তোমাদের। থার্ড কোশ্চেন, এটা তোমরা জানো, আলোক রশ্মি যখন কাছ থেকে বায়ুতে যায়, সে যেই মাধ্যমেই যাক না, যেটা অপরিবর্তিত থাকবে স্বাভাবিকভাবে, যেটা ফান্ডামেন্টাল প্রপার্টি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। এটা সবটা তোমরা ক্লাস 10এও পড়েছো। নেক্সট হচ্ছে কোন মাধ্যমে আলোর বেগ রয়েছে, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। তো তোমরা করবে সেটা হচ্ছে মিউ সমান C/V হয়, তাহলে V হচ্ছে C/μ। তাহলে তোমরা SI তে মান বসিয়ে নেবে। আর যেহেতু এখানে রয়েছে কত, সরি এখানে মিউই বের করতে বলেছে, তাহলে এটাও লাগছে না। তাহলে মিউ 3 × 10⁸ আর 2 × 10⁸। তাহলে কত হচ্ছে 1.5। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক যা সেটাই বেরিয়েছে। নেক্সট হচ্ছে বায়ুতে চলাকালীন একটি আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, বেগ এবং তীব্রতা যথাক্রমে ল্যামডা, নিউ, ভি ও আই। নিচের কোন সম্পর্কটি সঠিক। স্বাভাবিকভাবে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, তাহলে যা ছিল কম্পাঙ্ক পরেও তাই থাকবে, সেই জন্য দেখো নিউ = μ1 রয়েছে। নেক্সট হচ্ছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, যেটা 6 দাগে রয়েছে, কোনটি অবশ্যই ঘটবে। দেখো অভিমুখের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, কারণ যখন লম্বা অবদান হয় তখন সোজা বেরিয়ে। তাহলে একটা জিনিস অবশ্যই হয়, সেটা হচ্ছে গতিবেগের পরিবর্তন, কারণ মাধ্যম পরিবর্তন হওয়া মানে প্রতিসরাঙ্কের পরিবর্তন হয়, তাহলে প্রতিসরাঙ্কের পরিবর্তন হলে ভি এর কিন্তু পরিবর্তন হবেই। তো এই জন্য 6 দাগের যে প্রশ্নতে উত্তর হবে আমাদের অপশন বি। তো এটা মাথায় রাখবে তোমরা। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, সেটা হচ্ছে 7 দাগের প্রশ্ন, লাল ও বেগুনি বর্ণের আলোর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 ও μv। তাহলে কেন লেখা অপশন ঠিক আছে μ1 μv। তোমরা কসি সমীকরণটা পড়েছো, সেটা হচ্ছে মিউ এর সঙ্গে ল্যামডার সম্পর্ক ছিল এরকম, তাহলে ল্যামডা বাড়লে মিউ কমে, তাহলে আর এর ক্ষেত্রে ল্যামডা বেশি, 7,500 অ্যাংস্ট্রম, 8,000 অ্যাংস্ট্রম এর ক্লোজ, 7,800 অ্যাংস্ট্রম এর ক্লোজ, সেটা ভায়োলেটের ক্ষেত্রে হচ্ছে 4,000 এর ক্লোজ, তো স্বাভাবিকভাবে মিউ এর জন্য কম হবে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, সরি এটাই ছিল পরের প্রশ্নটা, এটাই ছিল 7 দাগের প্রশ্ন। নেক্সট হচ্ছে যে N1 × প্রতিসরাঙ্ক দুটি মাধ্যমে আলোর বেগ হচ্ছে E1 × তাহলে কোনটা ঠিক হবে। তো N1 কত হবে না C/U1, N2 কত হবে না C/U2। তো এই দুই ক্ষেত্রে তো C কমন, তাহলে N1 U1 = N2 U2। তো এরকম একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। তাহলে এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখবে তোমাদের কোশ্চেন নাম্বার 9 এবং 10, তার মধ্যে 9টা হয়তো অনেকের কনফিউশন হয়, যে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ যখন হবে তখন আপতন কোণের মান কত হবে। না অনেকেরই মনে হবে হয়তো আপতন কোণের মান 0 ডিগ্রি হবে, না এটা প্রিজমের ক্ষেত্রে কিন্তু হয়। প্রিজমের ক্ষেত্রে যদি 90 ডিগ্রি কোণে আপতিত হয় রশ্মি, তখন সে প্রিজমের সারফেস কিংবা তল ঘেঁষে
রশ্মিটা যায়। তো এটাকে বলা হয় কি না যে আপতিত হচ্ছে রশ্মিটা কিন্তু প্রিজমের গা ঘেঁষে চলে যাচ্ছে। তো এই যে বলা হচ্ছে একে বলা হয় গ্রেজিং অ্যাঙ্গেল। তো এটা হয় কিন্তু 90 ডিগ্রি। তো ওই জন্য মাথায় রাখতে হবে যে এই প্রিজম সারফেসের মধ্যে পড়ে লাইট রেটা কিন্তু গ্রেস করে সেই সারফেস দিয়ে চলে যাবে। এটা কিন্তু শুধুমাত্র আপতন কোণ 90 ডিগ্রি হলেই হবে। এটা কিন্তু প্রিজমের ক্ষেত্রে হয়, আর সেটা আলোর প্রতিসরণই কিন্তু এটা 0 ডিগ্রি হবে না, I = 90 ডিগ্রি হবে। কোশ্চেন নাম্বার 10 এ দেখবে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান কত হয়। না এই ক্ষেত্রে মাথায় রাখবে যে চ্যুতির মান সর্বনিম্নের কথা বলা হয়েছে। এবারে তোমরা জানো আপতন কোণের মান যত কম হবে, ঠিক আছে, এবারে সেই ফর্মুলাটা দেখাবো কি r - i লেখা হবে, তো বিয়োগ তো হচ্ছে, তাহলে যত কম হবে এই জন্য দেখো বলা হয়েছে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান কত হয়। না ডেল্টা আমরা জানি I - r। এবারে দেখো যখন লম্ব আপতন হয় ভেবে দেখো, তো এই ক্ষেত্রে I = 0 r = 0, তাহলে দেখো 0 - 0 সেই 0ই থাকবে। এই ক্ষেত্রেও দেখো 0 - 0 সেই 0ই থাকবে। এই জন্য যদি সর্বনিম্ন হয়, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হয়। তোমরা জানো সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায় তখন শুধুমাত্র পার্শ্ব সরণ হয়। কারণ হচ্ছে মনে করো দেখো একদম প্রাথমিক যে রশ্মিটা ছিল এবং যেটা নির্গত রশ্মি কিংবা নির্গমন রশ্মি দুটো পরস্পরের সমান্তরাল, শুধুমাত্র সরে যায়, কিন্তু চ্যুতি কিছু হয় না। ওই জন্য সঠিক উত্তর হবে 11 দাগে, সেটা হচ্ছে সি। 12 দাগের ভালো প্রশ্ন, কিন্তু বইতে উত্তর করে দিয়েছে, তোমরা দেখতে পারো। 13 দাগের তোমাদের হর্সের পেজ নাম্বার 614 পেজে হর্স যে রয়েছে প্রশ্ন উত্তর, সেখানে 15 দাগে একই প্রশ্নই রয়েছে, শুধুমাত্র সেখানে প্রমাণ করেছে সেখানে আপতন কোণ থিটা ধরা আছে আর এইখানে আপতন কোণ রয়েছে আই। তো থিটার জায়গায় আই বসাও, তাহলে কিন্তু অপশন বি মিলে যাবে। নেক্সট যেটা 14 দাগের প্রশ্ন, যেটা খুবই মানে দারুণ প্রশ্ন একটা, যেটা নিয়ে আমি একটু আগে তোমাদের বলছিলাম যে আগের ভিডিওতে তোমাদের ফর্মুলা বলার সময় আমি বলছিলাম যে এরকম 4টা অংশ রয়েছে আর কি। তো আমরা বড় বড় করেই আঁকি। সাপোজ এরকম 4টা রয়েছে। তো প্রথম মাধ্যমে রয়েছে μ1, দ্বিতীয়টা μ2, তারপরে μ3, তারপরে হচ্ছে μ4। তো তোমরা লক্ষ্য করে দেখবে এইটা আপতিত রশ্মি, এটা আবার প্রতিষ্ঠিত রশ্মি, তারপরে আবার রয়েছে প্রতিষ্ঠিত রশ্মি এরকম, আর তারপর শেষে যেটা রয়েছে সেটা কিন্তু প্রথমটা এরকম সমান্তরাল। তো লক্ষ্য করে দেখো এই প্রথমটা যার নাম বইতে দেওয়া রয়েছে AB, আর এটা দেওয়া রয়েছে CD। দেখো AB আর CD পরস্পরের কিন্তু সমান্তরাল। তাহলে AB CD পরস্পরের সমান্তরাল হওয়া মানে স্বাভাবিক, যেরকম কাঁচের ফলকের ক্ষেত্রে হয়েছিল। তাহলে ডেফিনেটলি এই মাধ্যমে যে প্রতিসরাঙ্ক μ1 আর এই মাধ্যমে যে প্রতিসরাঙ্ক μ4 দুটো যদি সমজাতীয় না হয়, যদি ধরো এটা বাই ধরো এটাও বাই, এটা কাঁচ তো এটাও কাঁচ, তাহলেই তো পরস্পর সমান্তরাল হবে। যেরকম কাঁচের ফলকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আপতিত কাঁচের ফলকে বেরিয়েছে যখন সেই কাঁচের ফলক থেকে, তাহলে আপতিত রশ্মি ছিল বায়ু মাধ্যমে, নির্গত রশ্মি ছিল বায়ু মাধ্যমে, সেই রকমই এই দুটো প্রতিসরাঙ্ক কিন্তু সেম হতে হবে। তো এটা একটা লজিক্যাল এবং কনসেপচুয়াল প্রশ্ন, এটা মাথায় রাখবে তোমরা। তো এটা হবে অপশন ডি, μ4 = μ1। এবার একটা 15 দাগের খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে, যেটা তোমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার করবে। এই 15 দাগের প্রশ্ন তোমরা দেখবে একটা দুটো আলোক রশ্মি রয়েছে, তারা লম্বভাবে আপতিত হয়েছে। কি রকম লম্বভাবে আপতিত হয়েছে না, তারা এরকম একটা পাত্রের মতো রয়েছে দেখবে, সেইখানে এই টোটালটা এখান থেকে এই যে ডিসটেন্সটা এটা কিন্তু 2h, এর মধ্যে অর্ধেকটা যেটা রয়েছে সেটা দেখবে তোমরা, একটু ছোট নেওয়া যাক তাহলে অর্ধেক বোঝা যাবে, এরকম আর কি। এই অর্ধেকটা রয়েছে এখানে কি না কাঁচ রয়েছে, এটা হচ্ছে কাঁচ, আর এটা পুরোটা জল, এটা হচ্ছে জল। তাহলে জলের মধ্য দিয়ে এরকম রশ্মি এলো, আবদ্ধ হচ্ছে, এখানে টাচ করলো, আর কিভাবে এখানেও এলো। তাহলে বুঝতে পারছো এর ক্ষেত্রে অর্ধেকটা কি হচ্ছে না অর্ধেকটা জল এবং অর্ধেকটা কাঁচ। এবং দ্বিতীয় রশ্মির ক্ষেত্রে, এটা রশ্মি নম্বর 2, এটা রশ্মি নাম্বার 1,
তো রশ্মিমানের ক্ষেত্রে অর্ধেক তার পথ যাচ্ছে সে জলের মধ্য দিয়ে, তো স্বাভাবিক বেগ আলাদা হবে, অর্ধেকটা কাঁচের মধ্য দিয়ে। আর রশ্মি 2 পুরোটা জলের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে যাচ্ছে, স্বাভাবিকভাবে বাইরে থেকে কিন্তু আলাদা। তো প্রশ্ন করা হয়েছে দুই ক্ষেত্রে রশ্মি নিম্নতক স্পর্শ করার সময় অন্তর কত হবে। তবে কি কি দেওয়া রয়েছে না, আমরা জানি জলের ক্ষেত্রে 4/3 means 1.33, আর কাঁচের ক্ষেত্রে সেটা হচ্ছে 3/2। তো এটা দেওয়া রয়েছে। এবারে দেখবে আমাদের এই সবচেয়ে প্রথম যেটা রয়েছে, ঠিক আছে, সবচেয়ে প্রথম মানে 1 নাম্বার রশ্মি। তো 1 নাম্বার রশ্মির ক্ষেত্রে যে টাইমটা লাগবে, সো সেই টাইমটা যদি আমি নাম t1 দিই, যেহেতু বইতে দেখবেন আমাদের এখানে নাম হয়েছে 1 হয়েছে, তো t1, তো t1 কি হবে না আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমি এরকম বলতে পারি অতিক্রান্ত দূরত্ব h প্রথম ক্ষেত্রে, এবারে গতিবেগ, এবারে গতিবেগ এটা কি মাধ্যম না এইটা হচ্ছে আমাদের জল, পরেরটা কাঁচ, এটা আসছে। এবারে এগুলোর ক্ষেত্রে বলে রাখি সিডব্লিউ এর মান কি করে পাবো না, সিডব্লিউ এর মান পাবো আমি এর সাহায্যে, মিউ ডব্লিউ এর সাহায্যে। কিভাবে না, মিউ ডব্লিউ সমান হচ্ছে সি বাই সিডব্লিউ, একইভাবে মিউ জি হচ্ছে সি বাই সিজি। তো এটা বসানো হবে এখানে। তো এইচ তো কমন এমনিও রয়েছে অবশ্য, তো এইচ সিডব্লিউ কত সি বাই মিউ ডব্লিউ, এই ক্ষেত্রেও তাই সি বাই মিউ জি। তাহলে কত আসছে এইচ মিউ ডব্লিউ বাই সি প্লাস এইচ মিউ জি বাই সি। তো এই যে রাশিমালা রয়েছে এইচ সি মিউ ডব্লিউ মানে কত 4/3, এইটা হচ্ছে 3/2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ আমরা কত পাচ্ছি, এইদিকে 6 আর আমাদের এইদিকে থাকছে 8 আর এইদিকে থাকছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম h বাই c, সরি এখানে 9 ছিল, তাহলে 17 h বাই c। তাহলে কি বের করতে আমাদের বলেছে না, সরি এটা 6 ছিল এখানে একটা, তো 6 থাকবে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট কিছুই করিনি, দুটোকে অ্যাড করেছি, দুটোকে অ্যাড করে আমরা এলসিএম করেছি। তাহলে এলসিএম করার পর জাস্ট যা জিনিস সেটাই লিখলাম। একইভাবে আমরা t2 বের করব এর ক্ষেত্রে। তো t2 টা আরো সহজ হবে, কারণ হচ্ছে 2s দূরত্ব গেছে, আর এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না শুধুমাত্র গেছে জলের ভিতর দিয়ে, তাহলে 2h মিউ ডব্লিউ বাই সি, তাহলে 2h বাই সি আর মিউ ডব্লিউ মানে হচ্ছে 4/3। তো এখান থেকে দেখতে পাচ্ছ 8h বাই 3c। এবারে আমাদের স্বাভাবিকভাবে সময় যে পার্থক্য সেটা বের করতে বলা হয়েছে। তো সময়ের পার্থক্য বের করতে বলা মানে আমরা এখানে বিয়োগ করব দুটোকে, তাহলে ডেল্টা টি যদি সময়ের পার্থক্য হয় তো t1 t2, তাহলে 17h, এখানে c 17/4 আর এখানে হচ্ছে 8h বাই 3c। তাহলে h বাই c কমন নিলাম আমরা, তো এখানে 6 আর এখানে 16, তাহলে h বাই 6c। তাহলে দেখো h বাই 6c বলে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন ডি। তোমার পরে একটু বড় হচ্ছে কিন্তু এমসিকিউ তো হতে পারে, আর 2 মার্কসের কোশ্চেনও কিন্তু প্রশ্নটা হতে পারে। তোমরা পরের প্রশ্নটা দেখবে, সেই ক্ষেত্রে বস্তুর আমাদের ওই 16টা তো বইতে করে দেওয়াই রয়েছে, একটা ভালো প্রশ্ন, এন্ট্রান্সের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17টা দেখবে, সেই ক্ষেত্রে আমাদের এটা একদম মৌখিক প্রশ্ন যে বস্তুর আপাত গভীরতা জিজ্ঞেস করেছে। তোমরা জানো বস্তুর আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা কিংবা উচ্চতা যাই বলো সেটা ইকুয়ালস টু μ2 বাই μ1। তো জিজ্ঞেস করেছে কি আপাত গভীরতা, তার উত্তর কি হবে μ2 বাই μ1 ইনটু প্রকৃত গভীরতা। তাহলে অপশন ডি তে এটা কিন্তু রয়েছে।
এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18 নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 18 একটু প্রবলেম আছে, এটা কিন্তু আমি করতে গিয়ে লক্ষ্য করলাম যে প্রশ্নটা কিন্তু এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি কিন্তু পরের চ্যাপ্টারে, কারণ বক্রতলে যে প্রতিসরণ সেটা আমি, আর এই চ্যাপ্টারে তো আমরা শুধু সমতলে প্রতিসরণ করেছি, তো প্রশ্নটা এই চ্যাপ্টারে উচিত হয়নি দেওয়া। তো এই ক্ষেত্রে যেটা দেখবে একটা গোলক রয়েছে, তো একটা গোলক রয়েছে, তার কেন্দ্রে একটা বস্তু রয়েছে। তো এবারে এই ক্ষেত্রে যেটা রয়েছে তার ব্যাস দেওয়া রয়েছে, সে ব্যাসটা হচ্ছে 12 সেমি, গোলকের যেখানে কেন্দ্র সেখানে রয়েছে। স্বাভাবিকভাবে প্রতিসরণের ফলে বস্তু যেহেতু সরল এবং ঘন মাধ্যমে রয়েছে, তো এই গোলকটা নিশ্চিত এখানে যে প্রশ্নে বলা রয়েছে সেটা কাঁচ দিয়ে নির্মিত, তাহলে 1.5, তাহলে বস্তু ঘন মাধ্যমে এইবারে তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। সেই প্রতিবিম্বটা আবার বলা রয়েছে কেমন না, সেই প্রতিবিম্বটা বলা রয়েছে অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে গোলকের পৃষ্ঠতল থেকে অসৎ প্রতিবিম্বের দূরত্ব, তো গোলকের পৃষ্ঠতল তো বক্রতল, সমতল নয়, তো সেই জন্য এই চ্যাপ্টারের প্রশ্নটা না, কিন্তু প্রশ্নটা তো করতে হবে পরের চ্যাপ্টারে হলেও। তো আমরা প্রতিবিম্ব স্বাভাবিকভাবে এখানে উঠে আসবে, তো কোন একটা জায়গাতে উঠে আসবে, তো সেই ডিসটেন্সটা বের করতে হবে। এবার সে উঠে আসবে কি না আসবে সেটা পরের কথা, যদি উঠে আসে তাহলে ডিসটেন্সটা বের করতে হবে। তো স্বাভাবিকভাবে এইটা হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো পরের চ্যাপ্টার যখন তোমরা পড়বে তখন একটা সূত্র বক্রতলের প্রতিসরণের জন্য, এটা কিন্তু আমরা এস্টাবলিশ করব। তখন এটা মিউ2 দিয়ে হয়, যখন বস্তু কোন মাধ্যমে আছে, প্রতিবিম্ব কোন মাধ্যমে, তার উপর নির্ভর করে। আর এটা হচ্ছে μ1 - μ2/r। এই যে ফর্মুলাটা রয়েছে আমাদের, এই ফর্মুলাতে এই ক্ষেত্রে বাইরেটা তো রয়েছে বায়ু, তার মানে μ1 = 1 আর μ2 কাঁচ দিয়ে তৈরি, তাহলে 1.5। এবারে যেটা r রয়েছে, সেই যে r এর মান, তো এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে তো বক্রতা ব্যাসার্ধ আমাদের আলাদা করে এরকম কোনো মান দেওয়া নেই, তো বক্রতা ব্যাসার্ধ আমরা সেই ব্যাসার্ধের মানটাই ধরছি, মানে এটাকে যদি আমি r ধরতাম তো এইটাই ধরছি। তো এখানে দাঁড়াচ্ছে 1/v, আর এখানে হচ্ছে কত 1.5/u। ইউটা আমরা কিন্তু বসাতে পারি, কেন এইখানে রয়েছে, তো পৃষ্ঠতল থেকে ইউ এর অবস্থান কত আর, তো এইটাকে আমরা এইভাবে লিখছি কত না u = -r, তাহলে এখানে কত হবে প্লাস, তাহলে r মানে কত না, r মানে হচ্ছে 6, ঠিক আছে, তাহলে r মানে 6 হয়ে গেল। এখানে কত থাকছে 1 - 1.5/r, তাহলে আসছে কত 0.5/r, তাহলে 1 যে v এর মানটা থাকছে। তো এইখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই যে 0.5 এখান থেকে যে থাকছে, এই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি কত না 0.5/r পাচ্ছি। তো যে কোনো একটাকে যদি আমরা এইটাকে পজিটিভ ধরি, যেটা আমরা এখানে নেগেটিভ ধরেছি, তাহলে এই ক্ষেত্রে দেখো একটা নেগেটিভ ভ্যালু আসছে। তো আমরা এটা দেখতে পাচ্ছ -0.5r। তো এই যে বক্রতা ব্যাসার্ধ রয়েছে সেইটাও হচ্ছে r = -r, মানে এখানে কনভেনশনের জন্য -r ধরা। তাহলে এখানে যখন আমি -rটা ধরবো, তাহলে এখানেও মাইনাস আসবে, তখন কিন্তু আসছে 0.5/r। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.5/r - 1.5/6। তাহলে এইখান থেকে দেখো কত আসছে না, এই যে r এর মান, এটা কিন্তু 6, r এর মান তো 6 আমরা জানি, তাহলে কত আসছে -0.5/6। তো এই যে -0.5/6 আসছে, এইখানটা আমাদের একটু দেখে নিতে হবে আমাদের সাথে এটা মিলছে কিনা, কারণ হচ্ছে 0.5/6 মানে 6/0.5। আমরা কাজ করি এইটাকে এইভাবে করে দিই, এভাবে না লিখে ক্যালকুলেশনে সহজের জন্য 0.5 মানে বুঝতেই পারছো 1/2r, আর এটা কত 1.5 3/2r, ঠিক আছে। তো এই rটাই হচ্ছে 6, তাহলে কত হবে 1/2r, তাহলে এখান থেকে রাখো -2/2r, তাহলে কত
-1/r। তাহলে v ইকুয়ালস টু, মানে আমি বলছি মান শেষে বসাবে, শুধু প্রথম থেকে তোমরা r লিখে নাও, ঠিক আছে? তাহলে কত পাওয়া যাচ্ছে, v ইকুয়ালস টু -r, মানে -6 সেন্টিমিটার। আর মাইনাস তো এখানে থাকার অপশন নেই, এখানে প্লাসই রয়েছে, উত্তর কিন্তু সেই 6 সেন্টিমিটার রয়েছে। তার মানে কি, বস্তু যেখানে রয়েছে প্রতিবিম্বও কিন্তু সেখানেই থাকছে, সেরকম কিন্তু কিছু উঠে আসে। তো এইটা করার জন্য আমরা নেক্সট চ্যাপ্টারে ফর্মুলা লাগছে, তো সেটাই অনেকের প্রবলেম হয়ে থাকে। তো তোমরা কাজ করো, আপাতত মনে রাখো, নেক্সট চ্যাপ্টার পড়ার সময় ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে, কেন মাইনাস কি ব্যাপার হলো, আপাতত মনে রাখো। তো এটা তোমরা মাথায় রাখবে। আর কোশ্চেন নাম্বার 19 এর ক্ষেত্রে যেটা রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে, কোশ্চেন নাম্বার 19 এ আয়তাকার কাঁচের একটা ব্লক রয়েছে, সেখানে বিভিন্ন বর্ণের লেখা রয়েছে। তো বলা যে কোনটা সবচেয়ে কম উঠে এসেছে সেটা জিজ্ঞেস করছে। তো সেটা হচ্ছে লাল। কেন? তোমরা মনে করে দেখো, ডি ড্যাশ যেটা ছিল, মানে আপাত যে গভীরতা ছিল, সেইটা ছিল কেমন না, ডি ড্যাশ ইকুয়ালস টু ছিল ডি বাই নিউ। তো ডি ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডি বাই নিউ আছে। তো ডি বাই নিউ যদি হয়, তো মিউ এর সঙ্গে ল্যামডার আবার ব্যস্ত সম্পর্ক। তার মানে আমরা বলতে পারি এরকম, তাহলে যার ল্যামডা বেশি তার আপাত গভীরতা বেশি। তাহলে আপাত গভীরতা যদি বেশি হচ্ছে, তত বেশি ডেপথে চলে যাচ্ছে, তত বেশি ডেপথে চলে যাওয়া মানে সে সবচেয়ে কম উঠবে। এই জন্য ল্যামডা বেশি হচ্ছে লালের, সে সবচেয়ে কম উঠে এসেছে বলে লালটাই মনে হবে। তো এই জন্য দেখবে এখানে অপশনে রয়েছে কিন্তু লাল রয়েছে। কোশ্চেন নাম্বার 21 এ দেখবে, একটা লোকের মানে একটা লোক একটা লেকের পাড়ে দাঁড়িয়ে আছে, জলের নিচ থেকে মাছ তির্যকভাবে ব্যক্তিটাকে দেখছে। তাহলে দেখো এই ক্ষেত্রে দৃষ্টিটা হচ্ছে, কিংবা দর্শকের যেটা ভূমিকায় মাছ রয়েছে, সেটা হচ্ছে ঘন মাধ্যমে, বস্তু মানে এখানে লোক সে রয়েছে কিন্তু লঘু মাধ্যমে। তো যখন দেখবে সে কি দেখে, প্রতিবিম্ব যদি এখানে যদি অ্যাকচুয়ালি থাকে, প্রতিবিম্ব উঠে আসে, তাহলে উচ্চতা আকারে আমি কি বলবো, লোকটা যত বড় অ্যাকচুয়ালি তার থেকে বেশি উঁচু কিংবা উচ্চতাপূর্ণ লাগবে মাছের চোখে। ওই জন্য দেখো অপশন রয়েছে, ব্যক্তিটি তার প্রকৃত উচ্চতার চেয়ে বড় মনে হবে। কেন? বস্তু লঘু মাধ্যমে আর দর্শকের চোখ হচ্ছে ঘন মাধ্যমে। তো তোমরা এটাও আশা করি বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে আমি এই অবধি আলোচনাটা থামাচ্ছি। আমরা কোশ্চেন নাম্বার 22 থেকে নেক্সট ভিডিওতে আলোচনা শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।